নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যেই গত কয়েকদিন আগে পোস্ট করা একটা ভিডিও আজকে আবার আপলোড করেছি ঝাড়খণ্ডের নির্বাচন নিয়ে এবং সেখানকার উদীয়মান তারকা কল্পনা সোরেনকে নিয়ে আমার যে বক্তব্য ছিল সেগুলো আবার নতুন করে যদি আপনারা কেউ জানতে চান সেই উদ্দেশ্য নিয়েই আমি ওটা করেছি। আমার এটা করার উদ্দেশ্যই নয় যে দেখো ভাই আমি কীরকম ঠিক বলেছিলাম এ কথা বলা, ওসব বয়সও চলে গেছে, আমার কোনো ইচ্ছেও নেই। এই যে গোটা ভারতবর্ষ জুড়ে অনেকগুলো ভোট তো হলো, মহারাষ্ট্রের ফলাফল কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের শিবসেনার পক্ষে কতটা মর্মান্তিক, বিয়োগান্তক সেটা আপনারা এতক্ষণে জেনে গেছেন। ঠিক একইভাবে শিবু সোরেনের পুত্র হেমন্ত এবং তার স্ত্রী কল্পনা এত প্রতিকূলতার মধ্যেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে যেভাবে বিজেপির জাগারনাটকে দুর্মুষ করে দিলেন সেটাও কিন্তু রাজনৈতিকভাবে কম তাৎপর্যপূর্ণ নয়। সুতরাং ঝাড়খণ্ড রাজ্য হিসেবে মহারাষ্ট্রের থেকে ছোট হতে পারে, কিন্তু রাজনীতির দিক থেকে যদি দেখেন তাহলে উভয়ের গুরুত্বই, মানে ওখানে মহায়ুতির অপ্রত্যাশিত জয় এবং এখানে জেএমএম এবং কংগ্রেসের প্রায় অপ্রতিরোধ্য জয়, এই দুটোকে একই বন্ধনীতে আপনাকে আনতেই হবে। এছাড়া ভারতবর্ষের 15টি রাজ্যে 48টা বিধানসভায় উপনির্বাচন হয়েছে, তার মধ্যে 6টি আমাদের এই রাজ্যের, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। আর বাকি যেগুলো হয়েছে স্ক্যাটার্ড ওয়েতে, আমি সেগুলো বিশদে এই আলোচনায় যেতেই চাই না, তার কারণ সব খবর আমার কাছে নেই। তবে যেটুকু টেলিভিশনে দেখছিলাম যে উত্তরপ্রদেশে যোগী তার লোকসভায় হারানো জমি বেশ কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছেন। সে যাই হোক, প্রধানত আমি আর লোকসভার ভোট হয়েছে, উপনির্বাচন হয়েছে দুটো জায়গায়। একটা তো ওয়ায়নাড, যেখানে দাদা রাহুলের চাইতে বেশি মার্জিনে জিতে এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী। অতএব দীর্ঘদিন পরে, সেই 1980 সালের পরে গান্ধী পরিবারের দুজন একই সঙ্গে লোকসভায় বসবেন। সেই দৃশ্য আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর ক্ষেত্রে 1980 সালে কংগ্রেস বিপুলভাবে আবার ক্ষমতা দখল করার পরে। আর নান্দেদে সম্ভবত কংগ্রেস প্রার্থী বা এনসিপি প্রার্থী যিনিই থাকুন না কেন, সেটা তিনি হেরে গেছেন বা যাচ্ছেন। এই হচ্ছে ওভারঅল ছবি। এই ওভারঅল ছবির মধ্যে যেটা মহারাষ্ট্র সম্পর্কে বলার, এখনো পর্যন্ত মহারাষ্ট্রে এই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি মহায়ুতি গোষ্ঠীর কেন হলো তার চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব নয়। কেননা সমস্ত কেন্দ্রবাড়ি ফলাফল ভালো করে না বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তে আসা যাবে না। কিন্তু ওপর যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তার থেকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র তো বিরাট রাজ্য। সেই রাজ্যের আমরা যেভাবে মহারাষ্ট্রকে ভাগ করতে অভ্যস্ত, অর্থাৎ বিদর্ভ, কোঙ্কণ, মারাঠাওয়াড়া, বম্বে, থানে এটসেট্রা, এরকম 5-6টি এরিয়াকে আমরা চিহ্নিত করি এক একটা ক্লাস্টার হিসেবে। দেখা যাচ্ছে প্রতিটি ক্লাস্টারে, আবার রিপিট করছি, প্রতিটি ক্লাস্টারে এমভিএ মুখ থুবড়ে পড়েছে, এমনকি বিদর্ভতেও।
দেখুন, আপাত দৃষ্টিতে এই ফল সত্যিই চমকে দেওয়ার মতো। প্রথম কথা হচ্ছে, মহারাষ্ট্রের রাজনীতি বেশ কয়েক বছর যাবৎ একটা অনৈতিক ভিত্তিভূমির উপরে দাঁড়িয়ে আছে। বিজেপি শিবসেনা একসঙ্গে ভোটে লড়েছে এবং কখনো জিতেছে, কখনো হেরেছে। এটাই ছিল মহারাষ্ট্রের ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশন হঠাৎ করে ভেঙে গেল গত বিধানসভা নির্বাচনে বিজেপি উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করতে না চাওয়ায়। সেখান থেকেই কিন্তু মহারাষ্ট্রের রাজনীতির যে বিন্যাস, যে বিন্যাসের সঙ্গে সেই রাজ্যের মানুষ পরিচিত, অর্থাৎ একদিকে হিন্দুত্বের ফোর্স অ্যাজ রিপ্রেজেন্টেড বাই বিজেপি অ্যান্ড শিবসেনা, অন্যদিকে সো কল্ড সেকুলার ফোর্স অ্যাজ রিপ্রেজেন্টেড বাই কংগ্রেস অ্যান্ড এনসিপি, এই যে একটা বাইনারি ছিল, সেই বাইনারিটা ভেঙে তছনছ হয়ে গেল। তারপর থেকে এই যে জোট গড়ে দুটো পক্ষই ভোট লড়ল, এর মধ্যে আদর্শগত ঐক্য, কোনো রকম মনোগত ঐক্য, এসব কোনোটাই ছিল না। উল্টো দিকে দেখুন, এই যে অজিত পাওয়ারকে এই জোটে নেওয়া, অজিত পাওয়ার এমন একজন ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে গেলেই তার ওই সেচের কেলেঙ্কারি নিয়ে খোঁটা দিতেন এবং এনসিপিকে বলতেন যে ন্যাচারালি করাপ্ট পার্টি। সেই অজিত পাওয়ার এবার তার কাকা শরদ পাওয়ারকে দেখিয়ে দিলেন যে দলের লেজিটিমেসিটা তিনি কিন্তু কেড়ে নিয়েছেন। এটাও একটা সাংঘাতিক ব্যাপার। এই বিষয়েও আমি দু চারটে কথা হয়তো আরেকটা ভিডিওতে বলবো। অর্থাৎ দুটো জোটই, এই দুটো জোটের কোনো জোটেরই কোনো আদর্শগত ভিত্তি বা কর্মসূচিগত ভিত্তি এইসব কিছুই ছিল না। কিন্তু লোকসভার ভোটের ফলাফলে একটা বিপর্যয় হওয়ার পরে এই বিজেপি আর সময় নষ্ট করতে চায়নি। তারা একেবারে ওয়ার ফুটিংয়ে নিজেদের অর্গানাইজেশনকে মজবুত করার জন্য যা যা করণীয় লোকচক্ষুর অন্তরালে তারা সে কাজ করে গেছে। আর সবচেয়ে যে ফ্যাক্টরটা ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করেছে মহারাষ্ট্রে, যেটা লোকসভাতে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিল, সেটা হচ্ছে আরএসএস এর ময়দানে নামা এবং সর্বান্তঃকরণে এই মহাজোটী জোটকে ক্ষমতায় আনা। আপনারা সকলেই জানেন আরএসএস এর সদর কার্যালয় নাগপুর, এবং আরএসএস এর যে সর্বোচ্চ নেতৃত্ব, সেই নেতৃত্বের একটা বড় অংশ ধারাবাহিকভাবে মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণরা দখল করেছেন। ফলে মহারাষ্ট্রের ক্ষেত্রটা আরএসএস এর কাছে একটা ইজ্জতের প্রশ্ন। এবং লোকসভা ভোটে আরএসএস বিবিধ রাজ্যে একটু গা ছাড়া মনোভাব দেওয়ার পর থেকে একটা সেতু বন্ধনের চেষ্টা তার পরবর্তীকালেই শুরু হয়ে গিয়েছিল। নরেন্দ্র মোদী স্বয়ং গিয়ে নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টারে রাত কাটিয়েছিলেন। তারপরে জেপি নাড্ডা, অমিত শাহর সঙ্গে আরএসএস এর সর্বোচ্চ নেতাদের বৈঠক হয়েছে। তারা আরএসএস বিজেপিকে বুঝিয়েছে যে তাদের কোন কোন বিষয় নিয়ে আরএসএস এর আপত্তি আছে, আর বিজেপিও বুঝেছে
যে যতই তাদের শক্তি বৃদ্ধি হোক না কেন, নরেন্দ্র মোদীর জনমনোহরণী শক্তি যতই সর্বব্যাপী হোক না কেন, ভোটে জিততে গেলে আসলে যে ব্যাপারটা দরকার সেটা হলো একদিনের ম্যাচে কে কত রান করতে পারে সেটা। এবং এই কাজটা আরএসএস যেভাবে সংগঠিত করতে পারে, ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, তাদেরকে বোঝানো, ভোটের দিন ভোট কেন্দ্রে যাতে তারা দলে দলে পৌঁছতে পারে, তাদের সুযোগ সুবিধা ইত্যাদিগুলোকে নেক নজরে রাখা ভোটের বেশ কিছুদিন আগে থেকে, এই যে এক্স ফ্যাক্টর ইন মহারাষ্ট্র আমার মতে এবার হয়ে দাঁড়িয়েছে আরএসএস। অথচ আপাত দৃষ্টিতে যদি দেখেন তাহলে মানুষের এই রায় নিয়ে অনেক প্রশ্ন আমরা ইচ্ছে করলে তুলতে পারি। সেটা হচ্ছে বিজেপি কাদের সঙ্গে জোট করলো? বিজেপি জোট করলো প্রথমে শিবসেনা ভেঙে একনাথ শিন্ডেকে সেই দল থেকে বার করে এনে, আপনাদের স্মরণে আছে সেই নাটকীয় মুহূর্তগুলো যখন একনাথ শিন্ডের সঙ্গে মেজরিটি এমএলএ চলে গেলেন আসামে হোটেলে, তারপরে এলেন, তারপরে সরকার গঠন করলেন। সবচেয়ে বড় কথা, যে পদটা উদ্ধব ঠাকরেকে দেবেন না বলে সংযুক্ত শিবসেনার সঙ্গে বিজেপির বিচ্ছেদ হয়েছিল, সেই পদটা কিন্তু বিজেপি রিয়েল পলিটিকের খাতিরে একনাথ শিন্ডেকে ছেড়ে দিল এবং তাদের মুখ্যমন্ত্রী, অতীত মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেবেন্দ্র ফডনভিসকে মুখ্যমন্ত্রীর পদ থেকে উপমুখ্যমন্ত্রী করে নিল। তারপরে তারা ভাঙল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সোজা শারদ পাওয়ারের বাড়িতে শীত কাটল। অজিত পাওয়ারকে এনে কিন্তু কোনো অসম্মান করল না। দেবেন্দ্র ফডনভিসের সম গুরুত্ব দিয়ে তাকে উপমুখ্যমন্ত্রী করা হলো এবং অজিতকে তার নিজস্ব ক্ষেত্রে, অর্থাৎ বারামতি, পুনে, ওই যে ওয়েস্টার্ন মহারাষ্ট্রের যেসব জায়গায় পাওয়ারদের পারিবারিক আধিপত্য আছে, সেখানে কিন্তু অনেক আসন অজিত পাওয়ারকে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে একনাথ শিন্ডে এবং বিজেপি। তার মানে দাঁড়াচ্ছে এই যে বিজেপি, এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি, তাদের নীতিই হচ্ছে রাজনীতি, চালিকা শক্তি এবং ভোট এলে একমাত্র নীতি হলো দে টেক নো প্রিজনার্স। অর্থাৎ যে করে হোক শ্যাম দাম দণ্ড ভেদ আমাদের জিততে হবে। অর্থাৎ জেতাটা হচ্ছে লক্ষ্য। এন্ড শুড জাস্টিফাই দ্য মিনস, নট দ্য আদার ওয়ে রাউন্ড। সেই কারণেই একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে বিজেপির বাধেনি। ঠিক সেই কারণেই এনসিপিকে দুর্বল করার জন্য অজিত পাওয়ারকে জোটে নিয়ে এসে তাকে উপমুখ্যমন্ত্রী করতেও বিজেপি নেতৃত্ব দ্বিতীয়বার ভাবেনি। এবং যেহেতু বিজেপি বা আরএসএস এখনো পর্যন্ত এদেশের সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ দল, তার ফলে দিল্লিতে বসে যত অপ্রিয় সিদ্ধান্তই কেন্দ্রীয় নেতৃত্ব নিন না কেন, এবং খুব তেতো মনে হলেও
মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব কিন্তু সেটা প্রায় হাসি মুখে মেনে নিয়েছেন। সম্পূর্ণ মেনেছেন তা নয়, কেননা এই ভোটেও দেখা গেল যে বেশ কয়েকজন বিজেপির বিদ্রোহী প্রার্থী তারা নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। কিন্তু তা সত্ত্বেও এইরকম একটা অপ্রিয় সিদ্ধান্ত অজিত পাওয়ারকে সঙ্গে নেওয়া, একনাথ শিন্ডেকে সঙ্গে নেওয়া, বিজেপির মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়া, এগুলো তো আদারওয়াইজ একজন অ্যাভারেজ বিজেপি ওয়ার্কারের পক্ষে মহারাষ্ট্রে মেনে নেওয়া সম্ভব ছিল না, কিন্তু তারা মেনে নিয়েছিলেন। যেমন কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের জোট হয়, তাহলে কংগ্রেস বলে যে পার্টিটা আছে, এখনো পর্যন্ত কিছু লোক কংগ্রেস করে, তারা সবাই হয় বিজেপি চলে যাবে, নয় সিপিএমে চলে যাবে, নয় রাজনীতিই ছেড়ে দেবে। কিন্তু মহারাষ্ট্রে পরিস্থিতিটা, প্রতিদ্বন্দ্বীরা সেখানে শত্রু নয়। এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন বেঙ্গল অ্যান্ড রেস্ট অফ দ্য কান্ট্রি। তার ফলে যখন প্রয়োজন হয় তখন বড় পক্ষের পক্ষেও নমনীয়তা দেখানো সম্ভব, আর ছোট পক্ষের পক্ষে তো নমনীয় তাদের হতেই হবে। সুতরাং এই যে জোটটা তৈরি হলো, এবং সেই জোটটা যে 2-2.5 বছর ক্ষমতায় ছিল, তাতে তাদের বিরুদ্ধে কিন্তু খুব বড় সড়ো দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারেনি। আর শেষ পর্যন্ত ভোটের অব্যবহিত আগে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের মতো, একনাথ শিন্ডে সরকার ল্যাডলি বাহিন যোজনা বলে মেয়েদের জন্য মাসিক ভিক্ষা হিসেবে কত 2100 টাকা না কত টাকা সেটা দেওয়া শুরু করে দিল প্রতি মাসে। এবং ভোট আসার আগে অন্তত 2-3 মাস তারা, মহিলারা, সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েও গেছে। এবার প্রশ্ন হলো যে তাহলে কি পশ্চিমবঙ্গ তো ভিখিরি রাজ্য, সেখানে মহিলারা যদি তাদের মতো করে কিছু অতিরিক্ত অর্থ পান, তাহলে তাদের খুশি হওয়ার কথা, এবং খুশিতে উদ্বেলিত হয়ে যারা তাদের এই সাহায্য দিচ্ছেন তাদের হয়ে ভোট করার কথা। কিন্তু মহারাষ্ট্র তো পশ্চিমবঙ্গ নয়। অর্থনীতির সব কটা মাপকাঠিতে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের চেয়ে অনেক যোজন এগিয়ে। কিন্তু এতৎসত্ত্বেও মহারাষ্ট্রে এবার নানা রকম অর্থনৈতিক সংকট এর মধ্যে দিয়ে মহারাষ্ট্রও যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, বিদর্ভ সহ ওই এলাকায় সয়াবিন চাষ করে, তুলো চাষ করে চাষিরা তাদের প্রাপ্য সংগ্রহ মূল্য পাচ্ছেন না। যে মহারাষ্ট্র একদা আখ চাষের জন্য দেশের মধ্যে 1 নম্বর ছিল, এবং চিনি সমবায় গড়ে যারা ভারতবর্ষে একটা ইতিহাস তৈরি করেছিল, সেই আখ খেতে কাজ করা লোকেদেরও আজ কাজ নেই। তাদের একটা বড় অংশ এই ঠিক ভোটের আগেই দেখলাম দলে দলে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের দিকে চলে যাচ্ছেন কাজের সন্ধানে। তার উপরে রয়েছে বেকারি। এইরকম একটা অর্থনৈতিক আবহে কোনো পরিবারে যদি অতিরিক্ত 2000 টাকা বা 2100 টাকা মাগনা হিসেবে, উপরি হিসেবে চলে আসে, তো সেটা কিন্তু তার গুরুত্ব কিন্তু সাংঘাতিক।
যে কথাটা এর আগে সমস্ত ভোট বিশেষজ্ঞরা বলছিলেন, রিপোর্টাররাও বলছিল, যে গেম চেঞ্জার হতে পারে এই ল্যাডলি বাহিন যোজনা, সেটা হয়েছে কিনা, কতটা হয়েছে, কোন কেন্দ্রে মহিলারা কত ভোট দিয়েছে মহাজ্যোতিকে, সেটা না জানা পর্যন্ত তার এক্স্যাক্ট ইম্প্যাক্ট কি হলো সেটা বলা সম্ভব নয়। সুতরাং এই যে একটা ভারতবর্ষের ভোটের রাজনীতিতে খুব সম্প্রতি মহিলাদের ভোটার হিসেবে মহিলাদের গুরুত্ব এবং উত্থান এবং নানাবিধ সরকারি প্রকল্প দিয়ে তাদের দলে টানার প্রয়াস, এটা এখন একটা প্রায় সংক্রামক ব্যাধির মতো গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে তার কিছুটা হলেও সূচনা করেছিলেন, যদিও এর অনেক আগে থেকে তামিলনাড়ু বলুন, অন্ধ্রপ্রদেশ বলুন, কর্ণাটক বলুন ইত্যাদি রাজ্যে মহিলাদের অনুদানের বিষয়টি অনেক পুরনো। সে যাই হোক, এর ফলে সার্বিকভাবে ওই রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যের উপর কি বিরূপ প্রতিক্রিয়া পড়ে সেসব নিয়ে কারোর মাথা ব্যথা নেই। ঠিক যেমন এখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বছরে 21,000 কোটি টাকা খরচ করার অর্থ কি, একটা দেউলিয়া সরকারের কাছে এই বোঝা শেষ পর্যন্ত কি পরিণতির দিকে রাজ্যটাকে ঠেলে দেবে তা নিয়ে তো কেউ কথা বলে না। সুতরাং হাতে গরম ফল যদি পেতে চাও, ভোটের আগে এমন একটা কিছু প্রকল্প ঘোষণা করে দাও মহিলাদের জন্য, যাতে তারা মনে করে যে তোমরাই হচ্ছ মহিলাদের রক্ষক। এ তো গেল মহারাষ্ট্রের গল্প। ঠিক যতটা সাফল্যের সঙ্গে বা গোটা ভারতবর্ষকে চমকে দিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট মহারাষ্ট্রে জিতল, ঝাড়খণ্ডে কিন্তু তাদের গেরুয়া ঝড় রুখে দিল হেমন্ত সোরেন এবং তার স্ত্রী কল্পনা সোরেন, যিনি এই ভোটে, আমি আবার বলছি, সমস্ত যত রাজনীতির কুশীলব ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় এবং উজ্জ্বল তারকা হিসেবে উদ্ভাসিত হয়েছেন। এবং ঝাড়খণ্ডের এই ফলাফল থেকে বিজেপির যে শিক্ষাগুলো হয়েছে সেটা হলো যে দেখুন, কোনো একটা মিথ্যা প্রচার আপনি কিছুদিনের জন্য কিছু লোককে খাওয়াতে পারবেন, কিন্তু চিরদিনের জন্য সবাইকে খাওয়াতে পারবেন না। এই যে ঝাড়খণ্ডকে হঠাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আরেকটা আশ্রয়স্থল বলে চিহ্নিত করার এই যে ক্যাম্পেইন, এটা শুরু করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার উপরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঝাড়খণ্ড নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। পরে দায়িত্ব পান একই সঙ্গে শিবরাজ সিং চৌহানও। কিন্তু এই যে এজেন্ডা তারা সেট করলেন যে বাংলাদেশিরা এসে ট্রাইবালদের উৎখাত করে দিচ্ছে, ট্রাইবালদের জমি নিয়ে নিচ্ছে, ট্রাইবালদের পরিবারে বিবাহ করে তারা দে আর স্প্রেডিং দেয়ার টেন্টাকলস, এটা তিলকে তাল বললেও খুব কম বলা হয়। ফ্যাকচুয়ালি যে এই ঘটনাটা অত্যন্ত অকিঞ্চিতকর, সেই কথাটার কাউন্টার ন্যারেটিভটা কিন্তু সেভাবে হেমন্ত সোরেন বা কংগ্রেসকে দিতে হলো না, মানুষই দিয়ে দিল। তারা মনে করলো এ কি ব্যাপার,
ট্রাইবাল রাজ্য আমাদের এই রাজ্যে কোথায় এত বাংলাদেশি এলো যে আমরা বিপন্ন বোধ করতে থাকব? সুতরাং সবসময় এই যে ঘুষপেটিয়া বলে এবং তাদেরকেই ভারতবর্ষের ঐক্য, সংহতি, শান্তির একমাত্র শত্রু বলে চিহ্নিত করার খেলা কিন্তু সব জায়গায় সমান কার্যকর হয় না। 2 নম্বর হলো যে এই যে ইডি, সিবিআই ইত্যাদিদের ব্যবহার করে আপনি যদি আপনার বিরোধীদের, বিশেষ করে বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্বকে অকারণে হেনস্থা এবং অপদস্থ করেন, তাহলে তার মূল্যও কিন্তু আপনাকে চোকাতে হতে পারে। হ্যাঁ, এই কথা ঠিক। এ ব্যাপারে ঝাড়খণ্ড ব্যতিক্রম, কেননা বাকি সমস্ত রাজ্যের ক্ষেত্রে আমরা এর বিপরীত ছবি দেখেছি। আজকে যে মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোট ভেঙে ছত্রভঙ্গ হয়ে গেছে, সেটা যতটা না বিজেপির হাতযশের কারণে, তার চেয়ে অনেক বেশি ইডি এবং সিবিআই এর কারণে। সুতরাং এই দাওয়াইয়ে যে কাজ হয় না তা কিন্তু নয়। একইভাবে ধরুন, দেখুন দিল্লিতে আপকে সবক শেখানোর প্রশ্নেও এই একই দাওয়াই কাজ করেছে, কিন্তু দিল্লিতে যা প্রয়োগ করলে ফল হবে, মহারাষ্ট্রে হবে, ঝাড়খণ্ডেও তাই হবে। এইভাবে ওয়ান সাইজ ফিটস অল বলে ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান অ্যান্টিবায়োটিক উইল বি ইকুয়ালি এফেক্টিভ ফর এভরিবডি, এইটা কখনো হতে পারে না। এবং ঝাড়খণ্ডের মানুষ, যাদের একটা বড় অংশ ট্রাইবাল, এবং বাঙালিরা, যাদের সঙ্গে এই শিবু সোরেনের পরিবার, বিশেষ করে হেমন্ত, কল্পনার ব্যক্তিগত সেতু অত্যন্ত পাকাপোক্ত, তারা কিন্তু এই অপমানের বদলা নিতে এত বিপুল ভোটে হেমন্তকে আবার ফিরিয়ে এনেছে। সুতরাং ওই নবনীতা দেবসেনের লেখার মতো বিজেপির এক চোখ দিয়ে আজ হাসি বিচ্ছুরিত হলেও অন্য চোখ দিয়ে নীরবে কিন্তু অশ্রুপাত হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।